দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে রাত 11টায় যমুনার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এই 24 ঘন্টা। আমরা মূলত কথা বলে থাকি রাজনীতি নিয়ে। তবে আজ আমরা কেবল বাংলাদেশের রাজনীতি নয়, বিশ্ব রাজনীতিতে তোলপাড় করা এক ঘটনা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সময় ভোরে অর্থাৎ 6টার দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন যে নির্বাচন 5 নভেম্বরে, সেখানে রিপাবলিকান দলীয় যিনি প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় এরই মধ্যে 2 জন নিহত হয়েছেন। তার ভিতরে একজন যিনি আক্রমণ করেছেন তার পরিচয় এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি নানা কারণে বিশ্ব রাজনীতি এবং বিশ্বের নানা সমীকরণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা আলোচনায় করে বুঝতে চাই ট্রাম্পের উপরে এই হামলার ঘটনা, আসছে মার্কিন নির্বাচন, বিশেষ করে বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে সেসব নিয়ে বিশ্লেষণের জন্য আলোচনা শিরোনাম ট্রাম্পের উপর হামলা ও বিশ্ব রাজনীতি। আমার সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শাহবেন আম খান। প্রফেসর খান, স্বাগত আপনাকে। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। মিস্টার চৌধুরী, স্বাগত আপনাকে। এবং আছেন সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর সরকার ও রাজনীতি বিভাগের ডক্টর আলী রিয়াজ। স্যার, স্বাগত আপনাকেও। প্রফেসর আলী রিয়াজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা আপনার বিশ্লেষণ সকালেও শুনেছি, একটু যদি সহজ করে স্যার আমাদেরকে বলেন, এই 5 নভেম্বরের যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন, তার 4 মাস আগে রিপাবলিকান প্রার্থীর উপর এই হামলা বা এই গুলির ঘটনা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেখানে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ। যে বার্তাটা স্পষ্ট সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে যে সহিংসতার প্রকোপগুলি বেড়েছে এবং রাজনৈতিক সহিংসতার যে প্রকোপগুলি বেড়েছে, এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করেছি, উগ্র দক্ষিণপন্থীদের পক্ষ থেকে বারবার যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা হয়েছে, সেগুলো একটা প্রতিক্রিয়া পড়ছে। এটা প্রতিক্রিয়াগুলি আগেই পড়ছিল, এখন সেটার এক ধরনের প্রত্যক্ষ মানে ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রেসিডেন্ট প্রার্থীকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে। এটা হচ্ছে খুবই উদ্বেগজনক বিষয়। কিন্তু তার চেয়েও পাশাপাশি যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এই পরিস্থিতি রাজনীতিতে অতীতে এই ধরনের ঘটনায় রাজনীতির উপর প্রভাব বিস্তার করেনি। নির্বাচন বলুন, মূলধারা রাজনীতি বলুন, যেটা আপনি উল্লেখ করেছেন যে এফবিআই পক্ষ থেকে যার কথা উল্লেখ করা হয়েছে আততায়ী হিসেবে, তিনি আসলে মূলধারা রাজনীতির সঙ্গে যুক্ত কিনা সেটা একটা প্রশ্ন, যদিও তিনি রেজিস্টার্ড রিপাবলিকান। ফলে এগুলো এক ধরনের উদ্বেগের সৃষ্টি করে, সংকট তৈরি করে। কিন্তু আমাদের দেখতে হবে যে অতীতে যেমন এইগুলো মোকাবেলা করা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতি এখনো সেই জায়গায় আছে কি। পোলারাইজেশনের কারণে আমাদের মধ্যে শঙ্কা তৈরি হয়, সহিংসতা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়, কিন্তু প্রতিষ্ঠানগুলো শেষ পর্যন্ত টিকে থেকে মোকাবেলা করে সকলের অংশগ্রহণের ব্যবস্থা করতে পারবে বলেই আমার এখন পর্যন্ত ধারণা। জি স্যার, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরীর কাছে যেতে চাই। স্যার, আপনারা যারা সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন, তারা, আমরা যদি একটু খেয়াল করি যে 1981 সালে রোনাল্ড রিগান গুলিবিদ্ধ হওয়ার পরে এই 81 থেকে 2019 বছর এবং এই 24 বছর, 43 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিভিআইপি কারো উপরে সে ধরনের হামলার ঘটনা ঘটে নাই। সেটি নিয়ে তাদের সিক্রেট সার্ভিস বলি কিংবা যুক্তরাষ্ট্রের অন্যান্য ভিভিআইপি নিরাপত্তা যারা দেয়, তাদের ভিতরে এক ধরনের স্বস্তি ছিল, এক ধরনের প্রাউডও তারা বোধ করতেন। সেই জায়গাটাকে আজকে নতুন করে প্রশ্নবিদ্ধ হলো, কারণ আমরা যে ছবি দেখছিলাম যে মাত্র 50 মিটার দূর থেকে গুলি করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের কানের পাশ দিয়ে গুলিটি গিয়েছে এবং সেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ফলে সেটি কি পুরো যুক্তরাষ্ট্রের মতো একটি সর্বাধুনিক দেশ, যাদের নিরাপত্তা, সারা পৃথিবীতে যারা নিরাপত্তা সরঞ্জাম এবং নিরাপত্তা নিয়ে কাজ করেন, সেটিকে প্রশ্নবিদ্ধ করলো কিনা খানিকটা? প্রশ্নবিদ্ধ তো হয়েছেই, এবং ইতিমধ্যে এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে আমরা বিভিন্ন
মার্কিন চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি তারা এবং যারা প্রাক্তন যারা সিকিউরিটি ফোর্সে যারা ডিউটি করে আসছে তারা এমনি প্রশ্ন করছে যে এত কাছে 150 মিটার এবং উইদিন দ্য প্রেমিসেস যে ঘটনাটা ঘটলো এটা কেন সে কিভাবে গেল এবং একটা রাইফেল নিয়ে নট এ পিস্টল অর সামথিং একটা রাইফেল নিয়ে লোকটা গেল এবং সে ছাদের উপরে তাকে অনেকে দেখেছে এবং একজন তো একজনের বেশি তারা ওই টেলিভিশনে বললো যে তারা পুলিশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল বা অন্যান্য যে সিকিউরিটি ফোর্সেস ছিল তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল এবং ঠিক ওই সময় ঘটনাটা ঘটে যায়। তো এ নিয়ে তাদের যে সমস্ত যে সিকিউরিটি ব্যবস্থাগুলো আমার মনে হয় একটা রিভিউর মধ্যে যাবে এবং অনেকেই বেশ প্রশ্নের সম্মুখীন হতে হবে যে এই ঘটনা কেন ঘটলো এবং তাও আমরা যে মানে থ্যাংক গড যে এটা হয়নি মানে ফ্যাটাল হয়নি, বাট এটা তো জাস্ট বাই চান্স। কিন্তু সে যে ঘটনাটা ঘটিয়েছে সেখানে এটাতে সিকিউরিটির একটা বিরাট ব্যর্থ যে ঘটেছে এটা নিয়ে কোনো মানে সন্দেহের অবকাশ নাই। তবে আমি যখন প্রথম শুনলাম প্রথমেই আমার প্রশ্ন ছিল যে মনের মধ্যে প্রশ্ন ছিল যে হত্যাকারী কি কোনো মুসলিম অথবা ব্ল্যাক অথবা হিসপানিক অথবা ওয়ান অফ দি ইমিগ্রেন্ট, কিন্তু সেটা নয়। যেটা আলিয়া সাহেব বললেন যে হি ইজ এ হোয়াইট মেল রেজিস্টার্ড রিপাবলিকান। তো সেও যে এই ঘটনা ঘটাতে পারলো এবং ঘটনা ঘটলো এটা আমাদের চিন্তার বিষয় এবং নিশ্চয়ই আমেরিকান পাবলিক এটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা হবে সামনের দিনগুলোতে। জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যদি আমাকে শুনতে পান, যেটি ইশফাক আলী চৌধুরী বলছিলেন যে এই যে এ ধরনের হামলা হলেই শুরুতে একটা আমাদের সেট সাইকোলজি আছে যেটা মুসলিম কেউ বা এশিয়ান কেউ অথবা কি বলে ব্ল্যাক কেউ এই ধরনের হামলার ঘটনা ঘটতে পারে, সেটি এবার হয়নি। কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে যে 9/11-এর হামলার পরে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল। আবার এই নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র প্রশাসন, জো বাইডেন নিজে কথা বলেছেন, তিনি এটা তীব্র নিন্দা জানিয়েছেন, বলেছেন সব তথ্য আছে। ফলে পুরো নিরাপত্তা ব্যবস্থা, অভিবাসন ব্যবস্থা কিংবা যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে পরে যুক্তরাষ্ট্র গমনেচ্ছুদের যাতায়াত, সেই ক্ষেত্রে একটা নতুন করে কোনো শঙ্কা বা সংকট তৈরির সম্ভাবনা আশঙ্কা যায় বলি সেটি দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেই ব্যাখ্যাটা যেভাবে সাজালেন আমি সেখান থেকে একটু সরে গিয়ে যদি বলি, আসলে 9/11-এর ঘটনার সাথে বাইরের পৃথিবীর বা মুসলিম জনগোষ্ঠীর একটা সংযোগ তারা পেয়েছিল এবং তার ফলেই কিন্তু রিঅ্যাকশনটা তখন আমরা দেখেছি, ভিসা রেস্ট্রিকশন থেকে শুরু করে 2003 সালের ইরাক আক্রমণ পর্যন্ত এবং তারা পরবর্তী পর্যায়ে ধ্বংসযজ্ঞ যেগুলো হয়েছে আমরা দেখেছি। এবার যেটা আশঙ্কার কারণ, আমার কাছে দুইটা স্তরে আমি আশঙ্কাটা করছি। একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে এতদিন পর্যন্ত তাদের যেটুকু সহমত ছিল, তাদের মেজর দুই পার্টির মধ্যে ডিফারেন্স ছিল, কিন্তু কতগুলো মৌলিক বিষয় তাদের মধ্যে সহমতটা ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে আমি 2016 সাল যদি ধরেন তাহলে প্রায় 8 বছর হয়ে গেল। এখন এই 8-10 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংহতি যেটাকে বলি আমরা, সেই জায়গাটা কিন্তু বড় ধরনের স্মিথ ধরেছে এবং সেই জায়গাটা একটা আশঙ্কার জায়গা এবং এখানে আরো 2-3টা নতুন জিনিস উপাদান হয়ে এটাকে একটা বেশি ধরনের একটা ঘনীভূত করেছে এবং আশঙ্কার জায়গায় নিয়ে গেছে। একটা হচ্ছে যে আমরা এখানে হোয়াইট সুপ্রিমেসিস্ট একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি, সেটা ট্রাম্প আমলে আমরা লক্ষ্য করেছি। প্রাউড বয়েজ এর আদার্স যাদের নাম, যারা ট্রাম্পের আমলেই তারা নিজেদেরকে প্রকাশ্য নিয়ে এসছে এবং শেষ পর্যন্ত 6 জানুয়ারি 21 সালে তারা কংগ্রেস আক্রমণ করল এবং এই উগ্রবাদী গোষ্ঠীগুলো এগুলো কিন্তু হোয়াইট এক্সট্রিমিস্ট। তো সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই কিন্তু এখন এটা নিয়ে বেশ গভীর চিন্তা হচ্ছে এবং মার্কিন এফবিআইতে তারা মনে করছে যে মুসলমানদের সন্ত্রাসবাদের চাইতে এখন এই অভ্যন্তরীণ
মার্কিন সাদা চামড়া লোকজনের মধ্যে এই ধরনের প্রবণতাটা বাড়ছে এবং এটা তাদের একটা বড় চিন্তার কারণ। এর মধ্যে যেটা যোগ হয়েছে সে আরেকটু বাড়তি, সেটা হলো দুইটা জিনিস। একটা হচ্ছে যে গত কিছুদিন ধরে মানে 2020 সালের নির্বাচনের পর থেকেই প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকেই প্রশ্নের মুখে ফেলেছেন এবং এখনো পর্যন্ত তিনি কিন্তু নির্বাচন মেনে নেননি ফলাফল। তো কাজে ফলে যেটা হয়েছে, প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা বা প্রতিষ্ঠানগুলো প্রশ্নের মুখে পড়ে গেছে। আর তার মধ্যে এখন যোগ হয়েছে এসে টেকনোলজি বা আপনি যে ফেসবুক, টুইটার এবং অন্যান্য যেগুলো যারা তাৎক্ষণিকভাবে সিচুয়েশনটাকে বা একটা ইনফরমেশনকে মাল্টিপ্লাই করে দিতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়, আপনি যে প্রশ্নটা করছিলেন, বাইরের পৃথিবী বা কোনো বিশেষ জনগোষ্ঠীকে তারা এই মুহূর্তে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চাইতে আমার মনে হয় তারা তাদের অভ্যন্তরীণ যে উগ্র মানসিকতা তৈরি হচ্ছে সেটা নিয়েই তাদেরকে চিন্তা করতে হবে। তবে আরো একটা জিনিস আমি বলবো যে এটা মানে ফরমার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বেঁচে গেছেন, তার জন্য শুকরিয়া, কিন্তু যে কোনো ধরনের সহিংসতায় যে গ্রহণযোগ্য নয় সেই কথাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা ডেমোক্রেটিক পার্টি বলেন, রিপাবলিকান পার্টি বলেন, সব জায়গায় মেইন স্ট্রিম আলোচিত হচ্ছে। পাশাপাশি কিন্তু ফ্রিঞ্জে, অর্থাৎ যারা এক্সট্রিম রাইটে আছেন, এক্সট্রিম লেফটে আছে, দুই দিকে কিন্তু এটা বেশ উত্তেজনা ছড়াচ্ছে গত কয়েক ঘন্টা ধরে। এবং সেখানে রাইট উইংরা বলছে, আমি একটা দৃষ্টান্ত দিই, পেনসিলভেনিয়া যে জায়গাটা ঘটনাটা ঘটেছে, ওখানকার রিপাবলিকান পার্টির লোকজন যারা একটু এক্সট্রিম ভিউ হোল্ড করে, তারা বলছে যে বাইডেনকে এতে দোষী সাব্যস্ত করে ওখানে মামলা দায়ের করা হোক। তো কাজে এটা কিন্তু এটা একটা এবং তারা এটা একটা পরিকল্পিত বিষয় বলে প্রমাণ করার চেষ্টা করছে। এবং সেখানে ডেমোক্রেটিক পার্টির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে দায়ী করছে, কারণ ডেমোক্রেটিক পার্টি বলছিল যে ট্রাম্প যদি আবার পাশ করছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বিপদগ্রস্ত হবে। তারা এটাকে ব্যাখ্যা করছে, তার অর্থ হচ্ছে কিছু লোক এখন উত্তেজিত অবস্থায় আছে যে কোনো অবস্থাতেই ট্রাম্পকে ঠেকাতে হবে। তারই একটা চেহারা আজকে একটা স্যার এই পয়েন্টটা নিয়েই একটু আলোচনা আমি আরো একবার করতে চাই। আমাদের সঙ্গে প্রফেসর শাহাব ইনাম খান আছেন। শাহাব ইনাম খান, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আলোচনাটাকে যে জায়গায় নিয়ে গেলেন, যে অভ্যন্তরীণ রাজনীতি, হোয়াইট সুপ্রিমেসি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ করে 2016 পরবর্তী সময় যে নতুন চ্যালেঞ্জ, সেই জায়গায় কি এই ঘটনা, আজকের এই দুঃখজনক ঘটনা, মার্কিন নির্বাচনের যে প্রচারণার গতিপথ, সেটিকে খানিকটা পাল্টে দিতে পারে? আরও সহজ করে বললে, ট্রাম্পের প্রতি কি মানুষের সিম্প্যাথি বাড়তে পারে, অথবা জো বাইডেনের প্রতি এক ধরনের বিরক্তিও আসতে পারে? প্রথম কথা হলো যে, ধন্যবাদ। প্রথম কথা হলো যে আলী রিয়াজ স্যার যে কথাটা বলেছেন, এইটা আমার মনে হয় মেইন পয়েন্টটা, যে ইলেকটোরাল প্রসেসে হয়তো এই ঘটনাটা বড় রকমের ইম্প্যাক্ট করবে না। ইলেকট্রাল প্রসেস বলতে আমি বোঝাচ্ছি যেটা আপনার যে যারা রিপাবলিকান বা ডেমোক্রেট সাপোর্টার আছেন তারা সিগনিফিকেন্টলি এতে সিম্প্যাথি তাদের থাকবে, সিম্প্যাথাইজ হতে পারেন, কিন্তু এটা ন্যাচারালি যেটা মানে আমাদের সাবকন্টিনেন্টে এই ধরনের বিষয়গুলি মানুষের মধ্যে এক ধরনের আগ্রহের সৃষ্টি করে, ইনফ্লুয়েন্স সৃষ্টি করে। আমার মনে হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে এইটা 4 মাস পরে এতটা মানে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট রাখবে। তবে নিশ্চিতভাবে ইলেকটোরাল ক্যাম্পেইনগুলিতে আমরা বেশ হয়তো মানে হিটেড ডিবেট পাবো, যেটা হুমায়ুন কবির স্যার বললেন যে এই বিষয়টা একজন আরেকজনের উপরে দোষারোপ করা, এবং পার্টিকুলারলি ট্রাম্প ক্যাম্পেইনের ক্ষেত্রে এই বিষয়টা তারা বড়ভাবে নিয়ে আসবে। 3টা দিক থেকে তারা নিয়ে আসবে। প্রথম যে দিকটা নিয়ে আসবে সেটা হলো যে আপনার অ্যাকাউন্টেবিলিটি কোয়েশ্চেন, অর্থাৎ এই মুহূর্তে যে সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিম্বারলি শিটল, তাকে কিন্তু হাউস ডেকেছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ডেকেছে, এবং ওভারসাইট কমিটি তাকে ডেকেছে 22 তারিখে। এটা কিন্তু রিপাবলিকান লেড। তার মানে আপনার এইখানে এক ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা পলিটিক্যাল মানে ন্যারেটিভস আমরা নতুন করে দেখতে পারবো। এটা একটা বিষয় আছে। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো যে গান কন্ট্রোলের বিষয়টা আবার চলে আসবে। মানে আপনি দেখবেন যে ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্র্যাটদের মধ্যে এই গান কন্ট্রোল নিয়ে চলে আসবে। ট্রাম্প কিন্তু গত বোধহয় ফেব্রুয়ারি বা মার্চ মাসে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের
সবাই কিন্তু খুব ইন্টারেস্টিং দুটো পয়েন্ট বলেছে। একটা বলেছে নো ওয়ান উইল লে ফিঙ্গার অন ইয়ার ফায়ার আর্মস, মানে অর্থাৎ ফায়ার আর্মসের উপরে যে ধরনের ওভারসাইট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ওবামা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসছিলেন সেটাকে তিনি আন্ডু করবেন, এবং বলেছেন এভরি সিঙ্গেল বাইডেন অ্যাটাক অন গান ওনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স উইল বি টার্মিনেটেড মাই ভেরি ফার্স্ট উইক ব্যাক ইন অফিস পারহ্যাপস মাই ফার্স্ট ডে। তার মানে এই ক্ষেত্রে অর্থাৎ তার মানে হলো যে এই গান ভায়োলেন্সের একটা বড় ভিকটিম কিন্তু তিনি নিজেই হলেন। ফলে এই জায়গাতেও আমরা একটা নতুন ন্যারেটিভস দেখব, দুই পক্ষের ক্ষেত্রে একটা ন্যারেটিভস দেখব। আরেকটা থার্ড পয়েন্ট যেটা যে আমরা যেটা লক্ষ্য করেছি যে অ্যাক্টিভ শুটিং মানে মার্কিন যুক্তরাষ্ট্রে 2022-এর চেয়ে 2023-এ কমেছে বটে, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েছে। আবার সেই সাথে একই প্যারালাল টাইমে হেট ক্রাইম সাবস্ট্যান্সিয়ালি বেড়েছে। তো হেট ক্রাইমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা আপনি প্রশ্ন করলেন 2016-র পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি ইলেকটোরাল ইকোসিস্টেমটা নেন বা ভোটার ট্রেন্ডগুলির মধ্যে নেন বা তাদের যদি সোশ্যাল মিডিয়া বিহেভিয়ারগুলি দেখেন, তাতে এই হেট ক্রাইম কিন্তু পলিটিক্সের সাথে চলে আসছে। এবং পলিটিক্সের মধ্যে যদি ক্ষুদ্র অণুগুলিকে আমরা নিয়ে আসি, সেইখানে হোয়াইট সুপ্রিমেসিস যেটা হুমায়ুন কবির স্যার বললেন, তারপরে আপনার এর মধ্যে চলে এসছে মাইনরিটি ইস্যুসগুলি, হোয়াইট মেল ইস্যুসগুলি চলে এসছে, রিলিজিয়নের ইস্যুসগুলি চলে এসছে। ফলে এই যে ডিপ পোলারাইজেশনটা হয়েছে, এই পোলারাইজেশনগুলি এখন হেট ক্রাইমের মাধ্যমে বারবার এক্সপোজড হচ্ছে। সুতরাং আমাদের এখন অপেক্ষা করতে হবে যে এই ছেলেটা 20 বছর বয়সের টমাস ম্যাথিউ ক্রুকস, তার মোটিভেশনটা কোন জায়গাতে ছিল। যেটা ইশফাক ইলাহি স্যার কিন্তু বলেছেন যে তার কিন্তু ডেমোক্রেটদেরকেও সে টাকা পয়সা দিয়েছে, মানে চাঁদা দিয়েছে, আবার রিপাবলিকানদের সাথেও তার একটা অ্যাফিলিয়েশন আছে। এক্স্যাক্টলি। তো সুতরাং আমাদেরকে এখন অপেক্ষাটা করতে হবে যে এই ওর মোটিভটা কি ছিল, এবং এই মোটিভের মধ্যে আমার ধারণা যে এই প্রত্যেকটা বিষয়ের কোনো না কোনো একটা বিষয় এখানে রিলেটেড থাকার সম্ভাবনা আছে। আমি একটু আবার আলী রিয়াজ স্যার আপনার কাছে এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই। এই যে হত্যার মোটিভটা জানা, সেটি কি আসলে আর সম্ভব হবে? কারণ যে কিশোর বা তরুণ যার বয়স 20 বছর, যাকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে, সেও তো আসলে গুলিবিদ্ধ হয়ে মারাই গেছে। ফলে এইটার কারণটা জানা আদৌ সম্ভব কিনা। আবার কেউ কেউ এই সন্দেহও করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা দেখছিলাম যে হয়তোবা সে যেহেতু রাজসাক্ষী বা সে জীবিত থাকলে হয়তো অনেক কিছু জানা যেতে পারে, সেই কারণেই তাকে হত্যা করা হলো কিনা। শেষটার থেকে শুরু করি। আপনি দেখুন, যে কোনো এই ধরনের পরিস্থিতিতে যে ইমিনেন্ট থ্রেট, তাকে নিউট্রালাইজ করাটাই হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। এটা নিয়ে কোনো রকম হেসিটেশনের কোনো কারণ নেই। বিশেষ করে যেক্ষেত্রে এক্সপ্লিসিটলি অলরেডি অ্যাক্টেড অন ট্রাইং টু কিল প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্ট, আপনি এখানে আর কোনো রকম বিবেচনা করতে পারবেন না, সুযোগ নাই। আছেন উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। দিস ইজ এ প্রাইমারি অ্যাক্ট অফ এনি সিকিউরিটি অ্যাপারেটাস প্রেজেন্ট অ্যাট দ্য সিন is first and foremost neutralize it so that he doesn't pose any further threat to anybody. এটা হচ্ছে স্বাভাবিক। ফলে তাকে মেরে ফেলার মধ্যে যদি কোনো রাজনীতি কেউ খোঁজার চেষ্টা করেন, আইদার দে ইগনোরেড, অথবা তারা আসলে বুঝতেই পারেন না যে আসলে সিকিউরিটি অ্যাপারেটাস কিভাবে অ্যাক্ট করে। এটা হচ্ছে এক নম্বর। ফলে তাকে মেরে না ফেললে তার কাছ থেকে তথ্য জানা যেত, তার তথ্য গোপন করার জন্য মেরে ফেলা হচ্ছে। এগুলি ফ্রিঞ্জের কথাবার্তা, এগুলি একেবারে ফ্রিঞ্জের ইগনোরেন্ট কথাবার্তা। আমি সরি, একটু ব্লান্টলি বলি, ইগনোরেন্ট কথাবার্তা। ফলে এই আলোচনাটা বেশি দূর যাবে না, ফ্রিঞ্জে থাকবে, মেইন স্ট্রিমে আসবে না, কখনোই আসবে না। এখন আপনি যেটা বলছেন যে আগের যে অংশগুলো, যে আসলে তাহলে জানা যাবে কিভাবে, মোটিভটা জানা যায়। অন্য ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এফবিআই বলুন, অন্যান্য যে সমস্ত তদন্তকারী সংস্থা আছে, বিশেষত এফবিআই, তারা মোটিভটা কিভাবে মানে খুঁজে বের করে। এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে তদন্ত হবে 3 রকমের, অ্যাটলিস্ট 3 রকমের তদন্ত হবে। একটা তদন্তের কথা শাহাব জানান চৌধুরী অলরেডি বলেছে। সেটা কি? সেটা হচ্ছে যে সিক্রেট সার্ভিসের কাজের ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় ছিল কিনা। এটা অলরেডি কংগ্রেস ইনিশিয়েটিভ নিয়েছে, এটা ইন্টারনালি এফবিআইতে হবে এবং কংগ্রেসকে ফেস করতে হবে সিক্রেট সার্ভিসকে, যে তারা আসলে পোটেনশিয়ালি কোনো রকম মিসহ্যান্ডলিং হয়েছে কিনা। এইটা হবেই। এবং এটা আপনি অতীতে যদি দেখেন, জেএফকে এর ক্ষেত্রে যদি দেখেন, অন্যান্য এমনকি রেগানের যখন হামলা হয়েছিল, পরবর্তী সময় এফবিআইতে ইন্টারনাল ইনভেস্টিগেশন হয়েছিল, আসলে কি ঘটেছে।
আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা তদন্ত। দ্বিতীয় তদন্ত যেটা হবে সেটা হচ্ছে যে ফাইন্ডিং দিস পারসনস মোটিভ। এখন মোটিভটা কিভাবে বের হয়? তার ইনভলভমেন্ট থেকে। জি। এটা সোশ্যাল মিডিয়াতে তার যদি প্রেজেন্স নাও থাকে, অন্যত্র আছে, তার বন্ধু বান্ধব আছে, কোথায় কি বলেছে, কি বলে নাই, কার সাথে যোগাযোগ করেছে। এই যে দেখুন 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দুটো তথ্য আমরা জানি। সেটা কি? এই এই মানে কথিত আততায়ী রিপাবলিকান পার্টির রেজিস্টার্ড মেম্বার এবং একসময় $15 দিয়েছিল ডেমোক্রেট। $15, $150 নয়, $15 নয়, $15 হিসাব বেরিয়েছে। তার মানে হচ্ছে যে এইটুকু পর্যন্ত ইনভেস্টিগেট করতে পারে, এবং যদি পারে তাহলে এইটার মোটিভগুলো বের করা যাবে। মোটিভ কি ডেফিনেটলি বলা যাবে যে ঠিক এই কারণে না, কিন্তু আপনি এনভায়রনমেন্টটা বুঝতে হবে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড ইনভেস্টিগেশন যেটা হবে সেটা হচ্ছে যে আসলে অন্য কারা এর সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে। খেয়াল করে দেখুন, এটা খুব প্রিমেডিটেটেড। তার গাড়িতে এক্সপ্লোসিভ পাওয়া গেছে, এগুলি তাহলে তাকে প্রকিউর করতে হচ্ছে, তাই তো? জি। একটা লঞ্চ জোগাড় করা সেটা, এবং বলা হচ্ছে যে সে এই ছাদ থেকে ওই ছাদে যাচ্ছে, সে জানতো যে কোথা থেকে মানে লাইন অফ ফায়ারের মধ্যে আনা যাবে। এই বিবেচনাগুলি করা প্রিমেডিটেটেড। তাহলে প্রিমেডিটেটেড হইলে তাকে আর কেউ কি কোঅপারেট করেছে? অস্ত্র কিভাবে জোগাড় হলো? এক্সপ্লোসিভ গুলি কোথা থেকে আসলো? কারা দিল? কেন দিল? যে দিয়েছে তার কোনো উদ্দেশ্য ছিল কিনা? এই অপারেটিভকে কি ব্যবহার করা হয়েছে, না সে মানে অ্যাফিলিয়েটেড হয়েছে, নাকি ইনফ্লুয়েন্সড হয়েছে? এরকম লটস অফ কোশ্চেন থাকবে, এগুলি চলতে থাকবে, এগুলি খুব প্যারালালি চলবে। আমরা যে যে জিনিসটা নিয়ে হুমায়ুন ভাই বলছিলেন সেটা হচ্ছে খুব পলিটিক্যাল পার্ট অফ ইট। পলিটিক্যাল পার্টটা কি? পলিটিক্যাল পার্টটা হচ্ছে এই যে ইতিমধ্যে যেহেতু বিশেষত রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ইনস্টিটিউশন গুলোকে উইকেন্ড করা হয়েছে, কোশ্চেন করা হয়েছে। কারণটা আমরা জানি। হ্যাঁ, আপনি যদি প্রজেক্ট 2025 এর 900 পৃষ্ঠা পড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে উদ্দেশ্যটা হচ্ছে কারেন্ট স্টেট অফ ইনস্টিটিউশন গুলোকে উইকেন্ড করে একটা নতুন ধরনের স্টেট তৈরি করা। এইটা রিপাবলিকানদের এজেন্ডা, বিশেষত রিপাবলিকান এক্সট্রিম উইং এর এজেন্ডা। এই ইনস্টিটিউশনাল কোশ্চেন গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যে চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা রিপাবলিকান পার্টি যদি এই প্রশ্নটা তোলে, আপনি প্রশ্ন ছিলেন যে আসলে সিম্প্যাথি পাবে কিনা, পাবে এবং পাবে না, এটা ব্যাকফায়ার করতে পারে। কারণ কি জানেন, এখন পর্যন্ত লার্জ নাম্বার অফ আমেরিকা, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, ইনস্টিটিউশনের উপর আস্থা রাখতে চায়, পারে কিনা সেটা পরের প্রশ্ন, চায়। তাইলে তারা এই প্রশ্নগুলো আসলে শুধুমাত্র সিম্প্যাথির দিকে যাবে না, প্রশ্নগুলোর দিকে যাবে। মোকাবেলা করছে, কিভাবে ডেমোক্রেটরা মোকাবেলা করছে, কি করে স্টেট ইনস্টিটিউশন গুলো মোকাবেলা করছে, তার উপর নির্ভর করবে যেটা ইনফ্লেম পলিটিক্যাল ডিসকোর্সে যাবে নাকি ইনস্টিটিউশনালাইজড ইনভেস্টিগেশনের দিকে যাবে। তার মানে এটার একটা বহুমাত্রিক ব্যাখ্যা, বহুমাত্রিক অনুসন্ধানের কথা প্রফেসর আলী রিয়াজ বলছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাই। বিরতি থেকে ফিরে একটু বুঝতে চাই যে ঘটনাস্থলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হলেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন ছিল সেটা নিয়ে একটু কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা প্রসঙ্গে কথা বলছি আমরা। এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্নটি ছিল যে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, পেনসিলভেনিয়ার যে জায়গায় জনসভাটি হচ্ছিল সেইখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল এমন কোনো আলোচনা আমরা দেখি নাই। যারা সেখানে গিয়েছেন তারা বলছেন অন্তত 2 ঘন্টার একটা তল্লাশি প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়েছে। প্রশ্নটা হলো, তাহলে এই এত তল্লাশি ব্যবস্থা পার হয়ে নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে কিভাবে ট্রাম্পের এত কাছাকাছি আততায়ীরা পৌঁছালেন, এইটা বের করা সম্ভব হবে কিনা? এটা তো প্রথমেই আমাদের আলোচনার শুরুতেই বললাম যে একটা বিরাট এখানে ল্যাপস ঘটে গেছে। হ্যাঁ, 150 মিটারের মধ্যে, এবং এই লোকটা যেটা প্রফেসর আলী রিয়াজ সুন্দরভাবে বলেছেন যে সে রেকি করেছে, সে ওই জায়গায় গেছে, সে কিভাবে একটা বিল্ডিং এর ছাদে উঠলে যে তার সেই যে ওই যে যেখান থেকে ট্রাম্প কথা বলবে সে হয়তো ওখানে গিয়েছে, সে ওটা দেখেছে এবং সে পজিশন নিয়েছে ওখানে, এবং একটা রাইফেল নিয়ে প্রবাবলি আমি জানি না ছবিটা, বাট ওইখান থেকে যখন সে এত ক্লিন শট করলো, হয়তো টেলিস্কোপ লাগানো, এমনকি
ওটা হয়তো স্নাইপার রাইফেলও হতে পারে। সো ইট ইজ নট সামথিং দ্যাট কুড বি হিডেন। এখানে ডেফিনেটলি ল্যাপস হয়েছে, এবং এটার জন্য হয়তো সাম হেডস মাইট রোল, হয়তো সিক্রেট সার্ভিসের এটা অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তো যেটা আমি একটু বলি যে প্রফেসর আন্দ্রিয়া আরো ভালো বলতে পারবেন হয়তো, যে এর বেনিফিটটা যে আমরা বললাম যে খুব একটা ইম্প্যাক্ট করবে না, কিন্তু যেটা ইম্প্যাক্ট একটা জিনিস হচ্ছে, আমি মনে করি যে আমেরিকান পাবলিক ওয়ান্টস টু সি, এভরিবডি ওয়ান্টস টু সি এ ভেরি ডাইনামিক অ্যাক্টিভ প্রেসিডেন্ট। ওই যে উনি গুলি লাগার পরেও যে স্বাভাবিকভাবে একটা মানুষ হয়তো একটু হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, তার সে কিন্তু লাভ দিয়ে উঠে যে ওই যে উইল ফাইট ইউএসএ বলে বলে সে যে গেল, এই যে কনফিডেন্স ভিজাভিজ, যদি আপনি কে দেখেন বাইডেনের আজকে যে গত কিছুদিন থেকে আমরা দেখছি যে তার মুভমেন্টস গুলো, তার বক্তব্যগুলো একটু খাপ ছাড়া, সে ভুলে যাচ্ছে সে কি বলবে কাকে, পুটিনের জায়গায় জেলেনস্কি জায়গায় পুটিন, এইসব বলাতে আমার মনে হয় এখানে একটা অ্যাডভান্টেজ, মানে যেহেতু এটা ইটস লাইক এ গেম, এন্ড ইউ উড লাইক টু হিট দ্য উইকেস্ট পয়েন্ট। এখানে আমার মনে হয় এই ঘটনার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা আমেরিকান পাবলিকের সামনে একটা স্ট্রং পাওয়ারফুল ম্যান ভিজাভিজ হতে পারে। That's my analysis. I don't know. That's my. জি স্যার, আমি একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনার কাছে জানতে চাই যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই দলের পক্ষ থেকে আজকে একটা কমন আহ্বান জানানো হয়েছে, সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে আজে বাজে কথা না বলা, দ্বিতীয়ত হচ্ছে একটা জাতীয় ঐক্যের ডাক। এবং জো বাইডেন স্পষ্ট করে বলেছেন যে আমেরিকা এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও কথা বলেছেন। ফলে এই যে একটা জাতীয় ঐক্য এবং সংকটে এক হয়ে কথা বলা, এই সংকট থেকে সেটিও একটি বড় প্রাপ্তি কিনা বিশ্ব রাজনীতির জন্য? ধন্যবাদ আবার আপনাকে। হ্যাঁ, আমি মনে করব যে এটা ইতিবাচক। তার কারণ হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ কিন্তু আমরা অনেকগুলো বিষয় দেখছি যে চোরাস্রোত, যদি বলি যে উত্তেজনার চোরাস্রোত বা একেবারে উগ্রপন্থী ধ্যান ধারণার কিন্তু বিকাশ ঘটছিল। প্রফেসর আলী রিয়াজ একটা কথা বলেছেন, আমি তার সাথে সূত্র ধরেই বলি। গত 2 সপ্তাহ আগে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠান, যেটা ডানপন্থী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, সেখানে কর্মরত ট্রাম্পের গত প্রশাসনের কিছু লোকজন মিলে তারা একটা ডকুমেন্ট বের করেছে, এবং সেখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। ট্যাক্সেশন সিস্টেম তারা বলছে এই এখনকার ট্যাক্স কোড এটা বাতিল হবে। মানে অসাধারণ রকমের আপনি রেডিক্যাল কিছু আইডিয়াস তারা নিয়ে এসেছে। যেদিন এটা প্রকাশিত হয়েছে সেদিন ট্রাম্প উনি নিজে বলেছেন যে এর সাথে আমার কোনো অ্যাসোসিয়েশন নাই। মানে এটা এত রেডিক্যাল কথাবার্তা বলা হচ্ছে যে এই যে যেটা প্রফেসর আলী রিয়াজ বললেন যে সব এখনকার প্রতিষ্ঠান চেকস এন্ড ব্যালেন্স অফ পাওয়ার অথবা শেয়ারিং অফ পাওয়ার, এগুলো সব বাতিল করে দিয়ে সর্বময় ক্ষমতা সম্পন্ন একজন প্রেসিডেন্ট তারা বানাতে চাচ্ছেন, এবং এটা রিপাবলিকান রাইট উইংদের কথা বলছে। তো এখন এইরকম একটা বাতাবরণের মধ্যে আমি বলবো যে এটা আশঙ্কাজনক যে কোনো কারণে যদি এই গ্রুপটা ক্ষমতার কাছাকাছি আসে তাহলে তারা করবে। এবং আমার ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প তো ইতিমধ্যে, ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প তো অনেক কথা ইতিমধ্যেই বলেছেন যে আমি একদিনের জন্য ডিক্টেটর হতে চাই। এবং আরো অনেক কথাবার্তা বলেছেন যেগুলো একটা ইন্ডিকেশন দেয় যে একটা বিপজ্জনক এজেন্ডার সামনে থাকতে পারে যদি এবার তিনি আবার ফেরত আসতে পারেন। তো সেই প্রেক্ষাপটে এই দুর্ঘটনা, আবারও বলছি যে এটা দুঃখজনক, কিন্তু এই দুর্ঘটনার প্রেক্ষাপটে যদি মার্কিনী প্রতিষ্ঠান বা মার্কিন ব্যবস্থাটার প্রতি মানুষের আস্থাটাকে আবার ফিরিয়ে আনা যায়, তাহলে আমি মনে করব যে নির্বাচনের প্রক্রিয়াটাও কিন্তু এর অন্তর্ভুক্ত। কারণ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় বা দায়বদ্ধতা হয় মানুষের কাছে। তো কাজে সেই ক্ষেত্রে এই যে আজকে একসাথে কাজ করার যে ডাকটা, অন্তত মেইন স্ট্রিম দুই পার্টিরই মেইন স্ট্রিম যেটা এসছে, সেটাকে আমি ইতিবাচক মনে করি। এবং এই জায়গাটা যদি শক্তিশালী হয় তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক, কিন্তু সেটা যেন প্রতিষ্ঠানের প্রতি হুমকি না হয়, সেই জায়গাটা অন্তত
আমি মনে করি রক্ষা করা। নিশ্চিত হয়। জি, প্রফেসর শাহাব এনাম খান, আততায়ীগুলিতে এর আগে জন এফ কেনেডি সহ 4 জন মার্কিন প্রেসিডেন্ট নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা বড় ধরনের প্রশংসা বলি বা এক ধরনের আভিজাত্য বোধও আছে। ফলে এর পরেও এই যে এই ধরনের ঘটনা অথবা আজকের হামলা, এগুলো আসলে কি একটু বজ্রাটুনি ফসকা গেরো, নাকি উগ্রপন্থী বা যারা চরমপন্থী তারা সব জায়গায় এরকম শক্তিশালী হয়ে উঠছে? আসলে দেখেন, আমরা বারবার বলছি যে 4 জন রাষ্ট্রপতি নিহত হয়েছেন, আর এটাও তো দেখতে হবে যে কত হাজার হাজার নিউট্রালাইজেশন তারা করতে পেরেছে, নিউট্রাল করতে পেরেছে, সেটাও কিন্তু তাদের সাকসেসের মধ্যে আছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যার উপরে গ্লোবাল প্রেশার একটা আছে। সেখানে রাইট উইং বলেন, লেফট উইং বলেন, কন্ট্রা বলেন, যে ধরনেরই বলেন না কেন, আপনি কনস্ট্যান্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির উপরে যেই পরিমাণ থ্রেট পারসেপশন বা থ্রেট এলিমেন্টসগুলি থাকে, সেইটা আমার মনে হয় না অন্য কোনো দেশে এই পরিমাণ আছে। এবং সেটার জন্য কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্র নিজে দায়ী, কিছুটা গ্লোবাল পলিটিক্স, বিভিন্ন রকম কারণে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে 4 জন নিহত হয়েছেন বটে, তাতে যে ঢালাওভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করা যায় সেটাও ঠিক হবে না। কেস বাই কেসে করা যেতে পারে। কারণ আপনি দেখেন, গত বছর আই থিঙ্ক 2022-এই তো ন্যান্সি পেলোসির বাসায় একটা হোম অ্যাসাইল্যান্ট হলো, সেখানে তার হাজব্যান্ডকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছিল, সেটাও আছে। ওবামার উপরে হয়েছে, তারপর কংগ্রেস গ্যারি গিলফোর্ডের উপরে হয়েছে, বিভিন্ন রকমের হয়েছে। সুতরাং এইখানে মূল বিষয় যেটা থাকে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে নিশ্চিতভাবেই এখন সিক্রেট সার্ভিসগুলি বলেন বা যে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সিগুলি বলেন, প্রত্যেকটার উপরে এখন অনেক বেশি ওভারসাইট হবে। আর এই যে ঘটনাটা ঘটলো 148 গজ দূরে থেকে যেটা করলো, যদি আপনি ম্যাপটা দেখেন, খুব ইন্টারেস্টিং ম্যাপ, কারণ এইটা 150 গজ পেরিমিটারের মধ্যে রাইফেলের যে কাভারেজটা আছে সেটার মধ্যেই কিন্তু ঘটেছে, এক্স্যাক্টলি 148 গজের মধ্যে। সুতরাং এইখানে কোয়েশ্চেনটা থাকে, তাহলে লিকেজটা হলো কোথায়? তো এই লিকেজটা আমার কাছে মনে হয় যে মানে নিশ্চিতভাবেই ডেলিবারেট ওভারসাইট যদি হয়েও থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় রকমের চিন্তায় ফেলে দিবে। আর হুমায়ুন কবির স্যার যেটা বলছিলেন যে দেখেন, ইনস্টিটিউশন, ট্রাম্পের ট্র্যাক রেকর্ড যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, নিশ্চিতভাবে তার ট্র্যাক রেকর্ডগুলি যে খুব ইমপ্রেসিভ সেটা বলা যায় না। হোয়াইট হাউসে তার যে স্টাফ ছিল তাদের সাথে তার রেগুলার একটা মতবিরোধ হতো বলে অনেকেই পদত্যাগ করেন। সেক্রেটারিদের মধ্যেও বড় রকমের টেনশন ছিল, অনেকে তো পদত্যাগ করেছেন। কোর্টকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন। তারপরে এথনিক পোলারাইজেশনটা, যে কারণে আমি ওই হেট স্পিচের কথাটা বলছিলাম, যে 12,000-এর উপরে হেট স্পিচ বা হেট ক্রাইম রিপোর্টেড হয়েছে 2022-23-এ। সুতরাং সেইটাকে যদি আপনি দেখেন যে এই হেট ক্রাইমের যে রাইসটা 2016-র পর থেকে, পার্টিকুলারলি 2014-র পর থেকে ট্রেন্ডটা বাড়া শুরু হয়, 16-র দিকে গিয়ে এটা ম্যাসিভ স্কেলে বাড়া শুরু করে। সুতরাং আমার মনে হয় যে এই পোলারাইজেশন বা তার যে কুক্ষিগত করার একটা টেন্ডেন্সি আছে, পাওয়ারকে সেন্ট্রালাইজ, আরও অনেক বেশি সেন্ট্রালাইজ করার, সেটা নিশ্চিতভাবে তিনি চেষ্টা করবেন। এখন কতটুকু পারবেন, যেটা আলী রিয়াজ স্যার বলছিলেন, যে কতটুকু ইনস্টিটিউশনকে তিনি আসলে সেন্ট্রালাইজ করতে পারবেন, সেটা এখন দেখার বিষয় আছে। কারণ এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেন বা কনস্টিটিউশনের প্রতি যে ইনস্টিটিউশনগুলির অগাধ আস্থা, দায়বদ্ধতা এবং যে ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স আছে, আমরা যতই ক্রিটিসাইজ করি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বা নিরাপত্তা নীতিকে, কিন্তু তার অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে তো সে চেক অ্যান্ড ব্যালেন্সটা এখনো পর্যন্ত বজায় রেখেছে। সুতরাং এই টিকিয়ে রাখাটা যতক্ষণ পর্যন্ত সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমরা একটা সলিড ইনভেস্টিগেশন এবং এই পুরো ঘটনাটার একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবো, এবং সেটাতে আমার মনে হয় রিপাবলিকান বা ডেমোক্রেট প্রত্যেকেই আস্থা রাখছে। জি, আলী রিয়াজ স্যার, আপনার কাছে একটু জানতে চাই, সারা পৃথিবীতে কি এক ধরনের মানে সহনশীলতা কমছে কিনা, বা উগ্রপন্থা বলি বা সংঘাত বলি, সেটা বাড়ার লক্ষণ দেখছেন কিনা আপনি? পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচনগুলোই যদি আমরা দেখি, যে আস্তে আস্তে নির্বাচনী প্রতিষ্ঠানগুলো বড় বড় গণতান্ত্রিক দেশ বলে যারা পরিচিত, সেগুলোতেও প্রশ্নবিদ্ধ হচ্ছে, সহিংসতা বাড়ছে, সেটি পুরো বিশ্বজুড়ে একটা ক্ষয়িষ্ণু অবস্থা বলে আপনি মনে করছেন কিনা? ইশফাক ইলাহি ভাই বোধহয় কিছু বলতে, আমি একটু আউট অফ টার্ন একটু বলতে চাই। শাহাবের নামের কথাই হলো যে মার্কিন ইতিহাস যদি দেখেন, একদিকে গণতন্ত্রের কথা আমরা বলছি, কিন্তু দে হ্যাভ এ ভেরি ভায়োলেন্ট একটা
যদি আপনি 19বিংশ শতাব্দী থেকেই দেখেন যে আমরা সেই জন ওয়েনের সেই কাউবয় মুভিজ গুলো দেখেন, দি অনলি গুড ইন্ডিয়ান ইজ এ ডেড ইন্ডিয়ান অ্যান্ড কিল দেম অল। এইভাবে যে আমেরিকান সোসাইটি একদিকে তার স্পিরিচুয়ালিজম বলেন, তার ডেমোক্রেটিক ভ্যালুজ ওইদিকেও একটা আছে, কিন্তু একই সঙ্গে দ্য ভায়োলেন্স টেন্ডেন্সি টু সলভ থিংস বাই ভায়োলেন্স, সেটা তাদের দেশেও ভিতরে এবং বিশ্বে নানা জায়গায় সারা বিশ্ব জুড়ে। এটা আমার মনে হয় দিস ইজ এই ডুয়ালিজমটা প্রফেসর আলী রিয়াজ আমার থেকে অনেক বেশি জ্ঞানী, উনি হয়তো বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় আমেরিকান হিস্ট্রিতে এই জিনিসটা, এবং সেই জন্যই এই এত ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স গুলো যে হচ্ছে, যেটা হয়তো একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করা হচ্ছে। জি, প্রফেসর আলী রিয়াজ প্লিজ। অ্যাবসলিউটলি, সবাই যেটা বলেছেন, আমেরিকান পলিটিক্স এর মধ্যে কমপ্লিটলি আপনি কন্ট্রাডিক্টরি ট্রেন্ড দেখতে পাবেন। কন্ট্রাডিক্টরি ট্রেন্ডটা কি? যেটা কি, একদিকে হচ্ছে আমেরিকান ডেমোক্রেসি হচ্ছে খুব ইনস্টিটিউশনালাইজড, খুবই ইনস্টিটিউশনালাইজড, তাই না? তার কংগ্রেস বলুন, তার জুডিশিয়ারি বলুন, এগুলিকে পার্টিজান ইসের বাইরে রেখে এক ধরনের ইনস্টিটিউশন 148 বছর ধরে তৈরি করা হয়েছে। আবার পাশাপাশি যেটা, এটাও এই সোসাইটিতে আছে যে সবসময় রাষ্ট্রের ব্যাপারে একটা সংশয়, সন্দেহ। এই যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, এই যে ওয়েপন্স ক্যারি করার রাইটটা দেওয়া হইল কেন? সেকেন্ড অ্যামেন্ডমেন্ট সংবিধানে থাকলো না, পরে করা হইল কেন? করা হইল ওই যে রাষ্ট্র ভয়াবহ হয়ে উঠতে পারে, মানে তারা আমার সমস্ত কিছু নিয়ে যেতে পারে, আমার রাইটস কার্টেল করতে পারে, তারা আমার এটা হচ্ছে কন্ট্রাডিকশন। একদিকে হচ্ছে যেমন ধরুন নন ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, আদার দেন এইবারেরটার ক্ষেত্রে যদি আপনি বাদ দেন, সবসময় কিন্তু পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হয়েছে টু দ্যাট এক্সটেন্ট যে মানে পপুলার ভোটে যিনি জিতছেন তিনি ইলেকট্রাল কলেজে জিতছেন না, তারপর তিনি মেনে নিচ্ছেন। অ্যালগোরের ক্ষেত্রে কারণ কি, ইনস্টিটিউশন আমাকে বলেছে মেনে নাও, সুপ্রিম কোর্ট আমাকে বলেছে মেনে নাও, সে মেনে নিচ্ছে। ইনস্টিটিউশনালিজম আছে, আবার পাশাপাশি কি আছে, সেটা হচ্ছে এই যে ভায়োলেন্স ট্রিকটা আছে। আমরা যে পরিমাণ আপনার ম্যাস শুটিং এর ঘটনাগুলো দেখি, সেগুলি থেকে আপনি বুঝতে পারেন সোসাইটিতে এক ধরনের ভায়োলেন্সের, ইনটলারেন্সের জায়গা। ডিভার্স, এখানে একজন মানে ধরুন হিসপ্যানিক, একজন এশিয়ান আমেরিকান, একজন মুসলিম, একজন হোয়াইট কাপল, প্রত্যেকে পার্টিসিপেট করতে পারে। আবার তার জন্য কতগুলো ইনস্টিটিউশনাল ব্যারিয়ারও আছে। যেমন ধরুন ব্ল্যাকদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে ব্ল্যাকদের ইকুয়ালি ট্রিট করে, আমি মনে করি ট্রিট করে। এটা কম বেশি সকলে, এই কন্ট্রাডিকশনটাই হচ্ছে আমেরিকা, বুঝতে পেরেছেন? আমি যেটা বলি, বড় বড় লাইব্রেরিও আছে, আবার বড় বড় অস্ত্রের দোকানও আছে। আপনি গিয়ে বই কিনতেও পারেন, অস্ত্রও কিনতে পারেন। এখন কোনটা কিনছেন, কে কিনছে, তার উপর নির্ভর করছে। আপনার প্রশ্নটাতে আসি সংক্ষেপে, সেটা হচ্ছে সমস্ত বিশ্বজুড়ে আসলে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জটা, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, দুটো চ্যালেঞ্জ আমি দেখতে পাই। একটা চ্যালেঞ্জ কি? একটা চ্যালেঞ্জ হচ্ছে সহিষ্ণুতার কমে যাওয়া। যে সহিষ্ণু মনোভাব গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভিত্তিটা কি? গণতন্ত্র তো সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, সংখ্যালঘুর প্রোটেকশন। যে গণতন্ত্র সংখ্যালঘু, সেটা ভিন্ন মত, আপনি ধর্ম, বর্ণ যেভাবে বলেন, যে গণতন্ত্র সংখ্যালঘুকে প্রোটেক্ট করতে পারে না, ইজ দ্য উইক ডেমোক্রেসি, পারহ্যাপস নো ডেমোক্রেসি। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল আসপেক্ট। সেটা হচ্ছে যে গণতন্ত্র মানে কি? গণতন্ত্রকে বেস্ট প্রসেস না, কিন্তু এই পর্যন্ত আমরা একটা ভালো কিছু পাচ্ছি না। তো যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ইনস্টিটিউশনগুলো এক ধরনের ইকুয়ালিটি ট্রিটমেন্ট দেবে, আমি অন্তত আশা করতে পারি। এই জায়গাটাতেই সারা পৃথিবীতে এই ইনস্টিটিউশনগুলো নিয়ে প্রশ্ন উঠছে। মনে করে যে আসলে কিছু লোকের হাতে চলে গেছে, তারা এই ইলিটরা দেশ চালায়, কোটারি মানে যাদের পয়সা আছে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এই যে কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স তৈরি হচ্ছে, এগুলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে। এগুলি অ্যাড্রেস করতে হবে। এগুলি অ্যাড্রেস না করে আপনার বৈশ্বিক গণতন্ত্র আগাবে তা না। সারা বিশ্ব জুড়ে যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিংটা হচ্ছে, তার অনেক কারণ আছে, কিন্তু দুটো কারণ আমি দেখতে পাই। একটা হচ্ছে যে সহিষ্ণুতার অভাব, এবং সেই জায়গায় ইনফ্লেম করা হয়। মিস্টার ট্রাম্প ইজ এ কেস ইন পয়েন্ট, ভিক্টর অরবান ইজ এ কেস ইন পয়েন্ট। আর পাশাপাশি যেটা, সেটা হচ্ছে ইনস্টিটিউশনগুলো এখন সকলকে ইকুয়ালি ট্রিট করতে পারছে বলে পারসেপশনটা, সত্যি ক্ষেত্র বিশেষে সেটাই সত্যি, পারসেপশনটা আকাশ থেকে পড়ে না।
তো এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করেই গণতন্ত্রকে টিকে থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, একটু পরে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত একবার। আমরা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলা এবং বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছিলাম। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলতে চাই। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি খুব নিশ্চয়ই সমসাময়িক ঘটনাও ফলো করছেন, এবং আমরা মনে করছিলাম যে আমাদের দুটো আন্দোলন চলমান ছিল, একটা কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে, দুটোর কোনোটাই আসলে শেষ হলো না। আর একটা শিক্ষকদের আন্দোলন, কেউ ঠাট্টা করে বলছিলেন যে ছাত্ররা যদি ক্লাসে ফিরেও যায় তাদেরকে ক্লাসে পড়াবে কে, কারণ শিক্ষকরাও তো আন্দোলনে। এবং দুটোতেই গতকালকে পর্যন্ত মনে হচ্ছিল এক ধরনের শেষ হলো। আজকে হাইকোর্টের যে রায় বা যে পূর্ণাঙ্গ রায়, সেখানে মনে হলো যে না, আন্দোলনটা শেষ হচ্ছে না, 24 ঘন্টা পর আবারও। ফলে সেটি নিয়ে আপনার একটু পর্যালোচনা শুনতে চাই যে আসলে একটার পর একটা ইস্যু এসে আসলে কি আমরা অনেক কিছুকে চাপা দিয়ে দিচ্ছি কিনা? চাপা দিচ্ছি কিনা জানি না, কিন্তু এই ইস্যুগুলো সবগুলোই নতুন নতুন সংকটের তৈরি করছে, এবং সেটা নিশ্চয়ই আমাদের প্রধান ইস্যু যেটা এখন অর্থনৈতিক সংকট বা অর্থনীতির চ্যালেঞ্জ, এইটার জন্য কিন্তু এগুলো কোনোটাই ভালো খবর না। তার কারণ এই রাস্তাঘাট বন্ধ থাকছে, এটা হচ্ছে, নানান ধরনের প্রবলেম হচ্ছে। আর পার্টিকুলারলি আমি একটু চিন্তিত হব যে তরুণ প্রজন্ম যেভাবে বিষয়টাকে দেখছে এবং তারা যেভাবে সংঘবদ্ধ হচ্ছে, এবং এটা কিন্তু সারা দেশে 39টা পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু ঘটনাটা ঘটছে। তো কাজেই এটা নিয়ে বোধহয় একটু মানে জেদাজেদি না করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এটাকে আমি বলবো যে রিফর্ম করে একটা রিজনেবল জায়গায় নিয়ে আসলে তাতে দোষের কিছু দেখি না। কারণ আমরা একটা বাস্তবতায় করেছিলাম, এখনকার আরেকটা বাস্তবতা এসছে, সেই বিবেচনায় জিনিসটাকে আমি মনে করি যে হারমোনাইজেশন বলেন বা এরকম কিছু একটা করা যেতে পারে। এবং ওরাও কিন্তু, যারা আন্দোলন করছে তারাও কিন্তু আগের মতো বলছে না যেগুলো সব তুলে দাও, তারা বলছে যে এটাকে এই এখনকার প্রেক্ষাপটে অ্যাডজাস্ট করা হোক। তো কথাটা তো একেবারে অযৌক্তিক নয়। সেটা একটু চিন্তার মধ্যে আমার দরকার বলে আমি মনে করি। জি, প্রফেসর শাহাবেনাম খান, শিক্ষকরা এই যে যদি ছাত্রদের আন্দোলন যদি শেষ হয়ে যেত, তারা যদি ক্লাসে ফিরতো, তাদেরকে পড়াবেন কে? কারণ পেনশন স্কিম নিয়ে 2024-25 সেটি নিয়ে একটি বিভ্রান্তি ছিল বলে দাবি করা হচ্ছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে আওয়ামী লীগের অফিসে গিয়ে শিক্ষক সমিতির নেতারা বৈঠক করেছেন, সেখানে মঞ্চে সমাধান হলো, কিন্তু আসলে সমাধান হয়নি। ফলে এই শিক্ষা ব্যবস্থা বন্ধ রেখে ছাত্ররা রাস্তায়, শিক্ষকরা রাস্তায়, এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? প্রথম কথা হলো যে দেখেন, পেনশন বিষয় নিয়ে যে ভুল বোঝাবুঝির কথা বলা হচ্ছে, এটা নিয়ে যথেষ্ট দ্বিমত আছে। এই কারণে দ্বিমতটা আছে যে বলা হয়েছিল 2024 থেকে এটা ইমপ্লিমেন্টেড হবে, আবার বলা হচ্ছে 2015। ডিসেপশন কখনোই ভালো না, কোনো পক্ষের জন্যই ডিসেপশন ভালো না। এবং শিক্ষকদের যে দলটি গেছেন জেনারেল সেক্রেটারির সাথে দেখা করতে, সেই ক্ষেত্রেও যদি এটা বলা হয় যে মাস মানে শিক্ষকদেরকে রিপ্রেজেন্ট করছে, সেটাও হয়তো বা আমার মনে হয় সঠিক না। সুতরাং সেই জায়গাতে গিয়ে আমার মনে হয় যে এইখানে একটা, যেটাকে বলি যে একটা ভজগট পেকে গেছে এসেনশিয়ালি। আমার কাছে মনে হয় যে সরকারের উচিত হবে যে বেসিক যে ডিমান্ডগুলি আছে সেগুলিকে মেনে নিয়ে একটা পরিবেশ তৈরি করা। কারণ শিক্ষকদেরও এখন একটা ইগোর ইস্যু চলে আসতেছে, তাদের একটা ন্যাচারাল ইনস্টিংক্টগুলিও কাজ করছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে এটাকে যত সুন্দরভাবে সলিউশন করা যায় ভালো। শিক্ষকদের, ছাত্রদের কথা তো আমরা যেটা জানি যে তারা কিন্তু কখনোই বলছে না যে অ্যাবলিশ করো, হয়তো কিছু কিছু বলছে সংস্কার, যৌক্তিক সংস্কার। এবং যৌক্তিক সংস্কার শব্দটার মধ্যেও তো একটা যৌক্তিকতা আছে। সুতরাং এই যৌক্তিক সংস্কারে যদি কিছু করা যায়, সেটা করলে তো নিতান্ত মন্দ না। আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনার
ওয়াইড স্প্রেড মানে ডেমোক্রেটিক সিস্টেম যখন আপনার ফুললি ফাংশনাল না থাকে, অর্থাৎ আমাদের তো এখন টেকনিক্যালি বলতে গেলে অপোজিশন পলিটিক্যাল পার্টির অবস্থা তো ততই বছর। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে এই রিফ্লেকশনগুলি ছাত্রদের মধ্যে থেকে আসছে বা অন্যান্যদের মধ্যে আসছে। বলে আপনার যদি একটা চেক অ্যান্ড ব্যালেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি যদি খুব স্ট্রংভাবে পার্লামেন্টে থাকতো, হয়তো আমরা এই জায়গাতে হয়তো তাদের পক্ষে অনেকেই কথা বলতে পারতো। এখন যেহেতু তাদের পক্ষে স্বাভাবিকভাবে কোনো পলিটিক্যাল এন্টারপ্রাইজেস নাই, কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশনস খুব বেশি নাই, সুতরাং তারা রাস্তাটা দখল করে নিচ্ছেন। এখন এই দখল কি তাদেরকে আমরা পিটিয়ে বের করে দিব না কি করবো, এটা তো সম্ভব না। সুতরাং তারাও তো 18 বছরের উপরে হয়ে গেছে, তাদের একটা জ্ঞান বুদ্ধি আছে এবং বিশ্ববিদ্যালয়, এবং তারা ভবিষ্যতে দেশের বিভিন্ন জায়গায় লিড করবেন। সুতরাং তাদের প্রতি আমার মনে হয় যে একটু সম্মান থাকা ভালো, এবং আমার মনে হয় যে অ্যারোগেন্স দিয়ে আসলে কোনো কিছু করা যাবে, সমাধান করা যাবে না। জি, ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে একটু ছোট্ট করে যেটা শুনতে চাই যে এই যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ যখন বাড়ে, তখন আজকের পৃথিবীতে তার সুযোগ বহিঃশক্তিগুলোও নিতে পারে। ফলে আমাদের একটার পর একটা আমরা বড় বড় মানে বিশাল দায়িত্বশীল লোকজনের দুর্নীতির খবর দেখছি, সেগুলো হঠাৎ করে ফ্লাশ হচ্ছে, আবার সেগুলো নিয়ে কোনো কিছু হওয়ার আগে আরেকটা ইস্যু হচ্ছে। ফলে এই ঘটনাগুলোর ফলে আমাদের উপর কূটনৈতিক চ্যালেঞ্জও বাড়ছে কিনা? কূটনৈতিক চ্যালেঞ্জটা ভালো, হুমায়ুন কবির সাহেব আরো ভালো বলতে পারবেন। তবে আমি একটা জিনিস বলি যে ওই আপনি যে কথা শাহাবেরাম বললেন, ছাত্র আন্দোলন, আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছি যেখানে প্রায় 15-16 হাজার ছাত্র, এবং আমার পাশে আরেকটা ইউনিভার্সিটি, আমাদের অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে। আমি কিন্তু ওদের মধ্যে কোনো রিয়াকশন দেখছি না। আমাদের ক্লাস চলছে, পরীক্ষা চলছে, এবং সামটাইমস আমি জোকিংলি বলি, এই তোমরা কি চাকরি টাকরি করবে না নাকি, মানে তাদের ভিশন, there is a huge difference, you see, and this is not always good for this country. There is a difference in vision between a English medium, a Bangla medium, and a madrasa, and there is a difference in vision in public university and a private university. তারা কিন্তু এটার মধ্যে নাই। They are not concerned. We are having our examination, we are having classes, we are having student activities. আজকেও বেশ কয়েকটা কালচারাল ছিল। তো এটা যে হচ্ছে, ইটস নট রিফ্লেক্টিভ। ওই যে পিএসসি, সবাই সব সরকারি, এরা কিন্তু পিএসসি নিয়ে বদার্ডই না, এবং এই পিএসসি এরা যারা আছেন, আমি সরি হবে না, মানে লাইব্রেরির সামনে ভোরবেলা যে লাইন ধরে, তারা লাইব্রেরির বই পড়ার জন্য না, ওখানে বসে বসে পিএসসি বই গাইডগুলো এগুলো মুখস্থ করে। এই কিছুদিন আগেও আমি পিএসসির 200 খাতা দেখছি, 200 প্লাস ওই রি-এক্সামিনেশন 200, ইন্টারন্যাশনাল রিলেশনস উপরে, এবং একরকম উত্তর। যখন আমি গিয়ে ওদের রিভিউতে বললাম, চেয়ারম্যান সাহেব নিজে ছিলেন, বলে এগুলো মুখস্থ করে কিভাবে এত বড় মুখস্থ করা সম্ভব, এবং আরে কোরআন শরীফ মুখস্থ করে তার নোটবুক মুখস্থ করা, এটা তো বাঙালির ব্যাপার হলো। সো দে আর মুখস্থ বিদ্যা। তো এখন এরা তো এই যে আমাদের এটা সমাজের জন্য খুবই দুঃখজনক। জি স্যার, একদম শেষ সময়ে আমি প্রফেসর আলী রিয়াজের জন্য মাত্র 1.5-2 মিনিট সময়। স্যার, আপনি যদি একটু শেষ মন্তব্য করেন, এই নতুন নতুন চ্যালেঞ্জগুলো এবং এগুলোর রাজনৈতিক অভিঘাত যেরকম রয়েছে, অর্থনৈতিক অভিঘাত রয়েছে, কূটনৈতিক অভিঘাত নিশ্চয়ই রয়েছে, আপনার সংক্ষেপে মন্তব্য শুনতে চাই। দেখুন, মূল জায়গায় নজর দেওয়া দরকার। মূল জায়গাটা কোথায়? এই যে সংকটগুলো, আপনি অর্থনৈতিক সংকট বলছেন, কোটা সংস্কারের সংকট বলছেন, ইত্যাদি, এগুলো তৈরি হচ্ছে কি কারণ? তৈরি হচ্ছে যে একটা অ্যাকাউন্টেবল সিস্টেম তো নাই। আপনি একটা ম্যান্ডেটেড গভর্নমেন্ট যদি থাকতো, কূটনৈতিকভাবে নেগোশিয়েট করার ক্যাপাসিটি বাড়তো, অভ্যন্তরীণভাবে সকলকে অংশগ্রহণ করার একটা পথ তৈরি করতে পারত। আপনি এগুলি থেকে বাইরে নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন, তখনই দেখবেন যে সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের হুমায়ুন ভাই যেটা বলছে, এখন ইমিনেন্ট ক্রাইসিসটা কি? ইমিনেন্ট ক্রাইসিসটা ইকোনমি। এটা আপনি ফেস করবেন কিভাবে? ফেস করবেন যদি আপনি একটা ইনক্লুসিভ সিস্টেম তৈরি করেন, সকলকে সাথে নেন, সমস্ত নীতি গ্রহণ করা হয়েছে যার পরিণতিতে এই সংকটের মধ্যে পড়েছে, সেখান থেকে আপনি রিভিউ করেন, বেরিয়ে আসেন। সেই আলোচনা না করে কোটার সমস্যার সমাধান হবে। কোটা সমস্যার তো সমাধান 2018 সালে খুব বিক্ষোভ না করে আলোচনা করে সমাধান করলেই হতো। কেউ তো বাতিল করতে বলে নাই 2018, কেউই বলে। প্রধানমন্ত্রী মনে করলেন বাতিল করে দেওয়ার, বাতিল করে দেওয়া। তারপরে 6টা বছর গেছে, এটা নিয়ে আলোচনা করার সুযোগ ছিল, কেউ সুযোগ নেন। কিংবা ধরুন এই যে পেনশন স্কিম, এই যে শিক্ষকরা হঠাৎ করে পথে নেমেছে, ওনারা অন্য কোনো বিষয় নামেন না, রুজির জন্য নেমেছেন, ভালো কথা।
কিন্তু প্রশ্ন হচ্ছে অন্ততপক্ষে রুটি রুজি নিয়ে চিন্তিত হচ্ছেন, বাজারের যে পরিস্থিতি হওয়ারই কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনারাই তো এই সরকারকে সমর্থন করেছেন, বলেছেন খুব ভালো কাণ্ড হয়েছে নির্বাচনে, যে নির্বাচনে মানুষ যায়। প্রশ্নটা রাজনৈতিক, এগুলিকে ওই ছোট ছোট সংকট হিসেবে না দেখে আসেন মূল জায়গায় নজর, এবং মূল সমস্যাটা রাজনীতিতে। জি জি স্যার, অনেক ধন্যবাদ। আর একেবারেই সময় নেই, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আলী রিয়াজ, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী এবং স্টুডিওতে থাকা ডক্টর শাহাব এনাম খান। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা শেষ করছি।